প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে আসলে সর্বশেষ তথ্য যদি জানতেই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন, কোনো দিনক্ষণ কি আসলে ঠিক হয়েছে? না, আমার জানা মতে দিনক্ষণ ঠিক হয়নি। তবে ইতিমধ্যে পর্দার আড়ালে অথবা প্রকাশ্যে বেশ কিছু তৎপরতার মধ্যে বোঝা যাচ্ছে মানে একটা সফর হয়তো হতেও পারে। এখন সেটা নির্ভর করছে ভারতীয় দৃষ্টিভঙ্গির উপরে। ভারতকে আসলে বাস্তবতা উপলব্ধি করতে হবে। এই মুহূর্তে ভারত মাকে মানতে হবে যে শেখ হাসিনা এখান থেকে বিতাড়িত এবং একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন আসামি, আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রকাশ্যে বসে সংবাদ সম্মেলন করবেন, তারপরে বক্তব্য দেবেন, এটা তো দুই পক্ষের যে সম্পর্কের উপর একটা বিরাট একটা প্রভাব এটা ফেলবেই। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটা কিভাবে চান। এটা কি জনগণের সাথে জনগণের সম্পর্ক, নাকি আপনার সরকারের সাথে একটা বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক? একটা বিশেষ রাজনৈতিক দলের যদি সম্পর্ক হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন হবে না, একটা টানাপোড়েন চলবে। তবে যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী, 1971 সালে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। সেক্ষেত্রে আমরা মনে করি যে ভারত বাস্তবতা উপলব্ধি করে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ ভারতের সাথে আমাদের বিশাল একটা বাণিজ্যিক ঘাটতি আছে। আমাদের দেশের জনসাধারণ চিকিৎসা অথবা মানে বেড়াতে গেলে ভারতকে পছন্দ করে বেছে নেয়। অনেকদিন পর্যন্ত ভারতের ভিসা বন্ধ ছিল, ভিসা আবার খুলেছে। বাণিজ্যের বিশাল একটা ঘাটতি, ভারত থেকে বহু কিছু আমদানি করা হয়, কিন্তু সেক্ষেত্রে রপ্তানিতে ভারত পদে পদে বাধা দিচ্ছে। কোনোভাবেই ভারতের একটা বিশাল বাজারে বাংলাদেশের ন্যূনতম কোনো আপনার কোনো কিছুইভাবে ভারতের বাজারে বাংলাদেশে কোনো পণ্য সামগ্রী বিক্রিতে ভারত পদে পদে বাধা সৃষ্টি করছে এবং এটা নিরুৎসাহিত করছে। বিশেষ করে আপনার ভারতের যে সেভেন সিস্টারে আমাদের একটা বাণিজ্যের একটা বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারতের কারণে সম্ভাবনাটা, তাদের দৃষ্টিভঙ্গির কারণে সম্ভাবনাটা হচ্ছে না। তবে তাদের যেই আপনার এখানকার যে হাই কমিশনার গত কয়েকদিন ধরে তৎপরতা, তিনি বলেছেন তাদের ভিসা সেন্টারে একটা উদ্বোধনী অনুষ্ঠানে, মানে বাচ্চাদের খেলাধুলার একটা কর্নার, এই অনুষ্ঠানে বলছেন যে সমস্যা থাকবে, আলোচনার মধ্যে অনেক সমস্যার সমাধান করা যায়। আলোচনা বসলে উনি তখনই তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানটা তারা চান। এবং পরবর্তীকালে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে উইং, তারাও বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে কঠিন এবং কঠোর ভাষায় যে বিবৃতি দিয়েছে, গতানুগতিক প্রথা বিরোধী একটা বক্তব্য দিয়েছে, যেটা আসলে কূটনৈতিক ভাষার চাইতে অনেক বেশি মানে খুব শক্ত অবস্থান এই প্রথম বাংলাদেশ নিয়েছে। সেক্ষেত্রে ভারতও নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে বিব্রত হয়েছে। ভারত বিব্রত হওয়ার প্রেক্ষিতে তারাও বলেছেন, তারা খতিয়ে দেখছেন, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তারাও বলছেন যে জিনিসটা সঠিক হচ্ছে না। কিন্তু সেই জায়গায় যদিও আমরা এখানে কতটুকু কয়েকজন আসলে ভারত ভরসা রাখতে পারি? কারণ তাদের তো যে আচরণ, কারণ ৫ই অগস্ট যে শেখ হাসিনা এই ধরনের একটি ঘটনা ঘটাবেন, এটা তো আগে থেকে তার নানা রকম মানুষজন বক্তব্য দিচ্ছিল। তখন থেকেই তো বাংলাদেশ প্রতিবাদ করছিল, বারবারই বলছিল জিনিসটা যাতে না হয়। তখন তো তারা এটা গুরুত্ব দেয়নি। এটা হয়ে যাওয়ার পর এক ধরনের প্রতিক্রিয়ায় তারা এখন নানা রকম কথা বলছে। চুয়াল কবির সুমন, সেই জায়গায় আসলে সম্পর্কের জায়গাটি কোনোভাবেই কি আপনি দেখেন, উন্নয়নের জায়গা সম্পর্ক দেখেন? ভারত বাংলাদেশের সম্পর্ক আপনি যদি আমি বলি, তাহলে সেই আপনার গত 50 বছরে সীমান্তে প্রায় 2000-এর উপর বাংলাদেশি কিন্তু তারা হত্যা করেছে, এবং সীমান্তে শুট অ্যাট সাইট তারা এই নীতি ফলো করছেন। এরপরে আপনি দেখেন যে বাণিজ্যে প্রায় প্রায় $8 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি, কিন্তু বিপরীতে আমরা $1-1.5 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি। এখানে একটা বিশাল গ্যাপ। এরপরে আপনার এই সীমান্ত আমাদের যেই প্রায় 4165 বা এরকম কিলোমিটার আমাদের সীমান্ত কিন্তু ভারতের সাথে। তো সেই জায়গাটাতে আপনার এই সাম্প্রতিক সময় আমরা দেখছি যে পুশিনের মতো ঘটনা। এরপরে শেখ হাসিনা ইস্যু তো সবকিছু মিলে সবকিছুকে ছাপিয়ে গেছে। তারা আশ্রয় দিয়েছে, রাজনীতি করার সুযোগ দিচ্ছে, বক্তব্য দিচ্ছেন। তো সেই জায়গাটাতে বিশেষ করে আপনার 5ই আগস্ট পরবর্তী মানুষের যেই আমাদের বাংলাদেশের যারা আছেন রাজনীতিবিদ বলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু এখন চোখে চোখ রেখে কথা বলা শিখছে। আর যে জায়গায় শেখ হাসিনার একটা বক্তব্য আপনার মনে থাকার কথা, সেটা হচ্ছে তিনি বলেছেন ভারতকে এত কিছু যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। সত্যি তিনি দিয়েছেন অনেক কিছুই, অনেক ব্যবসা বাণিজ্য, সমুদ্র নিয়ে একটা সমুদ্রের যে বিষয়টা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উনি একটা ইয়ে করেছেন। তারপরে হাইওয়ে মৈত্রী আপনার ট্রেনের যেই আগরতলা দিয়ে চিলাহাটি আগরতলা এই রুটে 2টা ট্রেন চালু করে দিয়েছেন। তারপরে স্থলপথে তো আছেই বিভিন্ন ইয়েতে। তো
এত দিয়েছেন যে তারা এখনো তারা তাদের মধ্যে কিন্তু ওই মাইন্ডসেটটা কিন্তু এখন চেঞ্জ হয় নাই, যার ফলে সম্পর্কটা দিন দিন একটা জটিল এবং সংবেদনশীল অবস্থায় এসে পৌঁছেছে। তো এখন এই জায়গাটা থেকে উত্তরণ করতে গেলে, যেটা আসলে কূটনীতির নেগোসিয়েশন করতে গেলে ডায়ালগ এর বাইরে তো আর কিছু করার নেই, ডায়ালগটা কন্টিনিউ করতে হবে। এখনো কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজকে শুধু লাস্ট গত রাত বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে একটা ইতিবাচক তারা চিন্তা ভাবনা করছেন, তবে সেক্ষেত্রে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাদেরকে বিশেষ করে 5 তারিখের যে ঘটনা, যেটা শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, সেই জায়গাগুলো তাদেরকে মিনিমাইজ করতে হবে। তাদেরকে নেগোসিয়েট করে যদি বাংলাদেশ সরকারকে তারা কনভিন্স করতে পারে, তাহলে হয়তো তিনি যাবেনও। সেই জন্য কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিন্তু কোনো ঘোষণা দেননি। তিনি ব্যস্ততার কথা, আসলেই তিনি ব্যস্ত। তারপরে সেই ইস্যুটাকে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন। তো এটা সময় মানে বলবে, সময় এবং আরো আলোচনার কিছুদিন বিষয় পরে থাকবে। হয়তো বোঝা যাবে। ডক্টর মোস্তফা ফয়সাল, সেটি হচ্ছে যে আমরা বরাবরই যখন দেখি বিরোধী দল সরকারের নানা বিষয়ে তো সমালোচনা করছেই, সেটি সংসদে হোক, এখন সংসদের বাইরে হোক, কিন্তু এই বিষয়ে এটি সরকারি দলের অনেক নেতারাই আমাদের বিভিন্ন সময় অনুষ্ঠানে হোক বা সাক্ষাৎকারে বলেছেন যে জামায়াতের অবস্থানটা এই ক্ষেত্রে খুব একটা অত শক্ত নয়, যতটা না অন্য বিষয়ে সরকারের সমালোচনায় তারা ব্যস্ত। কিন্তু ভারতের সাথে যে বাংলাদেশের এখন যে ধরনের সম্পর্ক এবং এরপর বাংলাদেশের যে অবস্থান এরই মধ্যে ভারতকে জানানো হয়েছে, এই বিষয়টি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে তেমন একটা কোনো বক্তব্য, সরকারকে কিছু জানানো অথবা একটি রাজনৈতিক দল হিসেবেও এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানো, সেই জায়গায় জামাত অনেকটা নীরব। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের পররাষ্ট্র নীতি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা শুরু থেকে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর, চায়না সফর, এগুলো নিয়ে যখন বিভিন্ন মিডিয়া আলোচনা সমালোচনা করেছিল, ঠিক তখন থেকে কিন্তু জামাতের অবস্থান ছিল যেটা রাষ্ট্রের জন্য ভালো সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে, এবং যেখানে সমালোচনা করা দরকার সেখানে গঠনমূলক সমালোচনা করছে। এবং আপনি দেখবেন যে মাননীয় বিরোধী দলের নেতা যিনি আছেন, তিনি কিন্তু সংসদে এবং প্রধানমন্ত্রীকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, ধন্যবাদ দিয়েছেন যে আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পেরেছি এর জন্য। তো এবং এটা কিন্তু কন্টিনিউশন আমরা মালয়েশিয়া সফরে দেখেছি, চায়না সফরে দেখেছি, ভারতের সফরকে অ্যাভয়েড করার সংক্রান্ত যে আলোচনা সেখানেও দেখেছি। এবং সম্প্রতি সময়ে আপনি দেখেন আমাদের 5 তারিখের পরে থেকে যে বিষয়গুলো এসেছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর কেন্দ্র করে এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলন কেন্দ্র করে, সেখান থেকে রয়ের প্রধান এসেছে, অত্যন্ত গোপনে এসেছিল, পরবর্তী থেকে ফাঁস হয়ে গেছে। কিন্তু সেই রয়ের প্রধান নাকি আপনাদের সাথে দেখা করেছে, এরকম খবরও তো গণমাধ্যমে এটি সম্পূর্ণ ভুয়া। এবং সেখানে যে ব্যক্তি কথা বলা হচ্ছে সেই ব্যক্তি তিনি বাংলাদেশী নাই, এখন তিনি তার চিকিৎসা এখন দেশে বাইরে আছেন। এটা সম্পূর্ণ ভুয়া এবং আমরা ফ্যাক্ট চেকটা দেখিয়েছি এটা সম্পূর্ণ ভুয়া কথা। এবং সরকার এটা হয়তো বা গোপন করতে চেয়েছিল, কিংবা তারা হয়তো বা গোপন করতে চেয়েছিল, পরবর্তীতে ফাঁস হয়ে গেছে, এটা আলোচনা সমালোচনা হয়েছে। বাট যে জায়গাটা আমরা কথা বলছিলাম, দেখেন ভারত মাননীয় প্রধানমন্ত্রীকে সফরের জন্য ইনভাইট করেছে। তো আমাদের সরকার ইতিবাচকভাবে দেখছে হয়তো বা, কিন্তু কোথাও যাবে, এখানে ব্রিক্স এর সম্মেলনে ইনভাইট করেছে। কেন ইনভাইট করেছে? বাংলাদেশের নটা প্রধানমন্ত্রী তাকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ইনভাইট করেছে। তো সরকার এখানে যাবে কিনা সরকারি বিষয়, কারণ আমাদের এই অঞ্চলে আরো অনেক জোট আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, সেখানে সার্ক ইনঅ্যাক্টিভ, সেখানে বিমস্টেকের চেয়ারম্যানের এখানে যাওয়ার, ব্রিক্সে যাওয়া কতটুকু যৌক্তিক হবে এটা বিষয়। বাট আমি মনে করি যে 5 তারিখের পরে আমাদের পররাষ্ট্র যে উত্তেজনা তৈরি হয়েছে, এটা নিয়ে ইতিবাচক জায়গাগুলোতে অবশ্যই বিরোধী দল অ্যাপ্রিসিয়েট করেছে, নেতিবাচক জায়গাগুলোতে সরকার সমালোচনা করছে। এই জায়গাতে আমার কাছে মনে হয় যতটুকু ইনক্লুশন করার দরকার ছিল, ইনক্লুড করার দরকার সরকার বিরোধী দল ততটুকু করেছে। বাট সমালোচনার জায়গা যতটুকু এখানে নাই, হয়তো বা করে নাই, বাট হয়তো বা বিরোধী একটা স্টেটমেন্ট আসবে। আমি মনে করি কেবল আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেবলমাত্র কথা বলেছে, হয়তো বা বিরোধী দলের বিষয়ে হয়তো কথা বলতে পারে না। এই বিষয়ে বিরোধী দল হিসেবে আপনাদের অবস্থানটা তো সেভাবে সামনে দেখা যাচ্ছে না। আপনি কি বিরোধী দল তো এখান থেকে, এখানে পররাষ্ট্র, এখানে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর সফরের বিষয়, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর সফরের বিষয়, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় সফর করবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বিরোধী দল তার মন্তব্য জানাতে পারে, এই ইস্যুতে বিরোধী দল এখন অনেকে তো বলে যে ভারতের সাথে জামাত ইসলামের সম্পর্ক আসলে অনেক ভালো, তাই হয়তো জামাত সবসময় ভারতের ইস্যুতে একটু নমনীয় থাকে। ভারতের সাথে জামাত ইসলামের সম্পর্ক কতটুকু ভালো, এটা আমরা যখন নরেন্দ্র মোদীর আগেও যখন মনমোহন সিং ছিল, মনমোহন সিং তিনি তার বক্তব্য অসংখ্যবার বলেছেন, তারা হুমকি মনে করে জামাত ইসলামকে, কারণ জামাত ইসলামের 25% ভোট আছে, তাদের জন্য হুমকি ছিল। এরপর মনমোহন সিং কে পরে যখন নরেন্দ্র মোদী আসার পরে ভারত জামাতের সাথে যে পরিমাণ বিমাতা সুলভ আচরণ করেছে,
এবং সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত ভারত এবং শেখ হাসিনা এবং ভারতের মিডিয়াগুলো জামাতকে নিয়ে যাদের কথা বলেছে, অদ্যবধি ভারতের কোনো আন্দোলন হয়ে সেখানে জামাতকে যেভাবে ইনক্লুড করা হয়, তাতে ভারত জামাতকে কতটুকু ভালোবাসে ঐতিহাসিকভাবে যদি আমরা চিন্তা করি, তারপরে গত 20-25 বছর দিকে তাকাই, তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পাবো। বরং জামাতের সাবেক আমিরকে ফাঁসি দেওয়া হয়েছিল এই জন্য যে আপনাদের যুদ্ধাপরাধী মামলা ছাড়াও তাকে এই যে শিল্প মন্ত্রণালয়কে তখন মন্ত্রী ছিলেন, কি কারণে তখন এই 10টা কষ্ট মামলা একটা ইস্যু ছিল, এই ধরনের একটা বিষয় কিন্তু, কারণ এটা ভারতের তাদের রাগ ছিল। তো ভারত বাংলা জামাতকে যদি এতই ভালোবাসে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা বলেন, তারপরে আপনার অ্যাম্বাসেডররা বলেন, কেউ কিন্তু অদ্যবধি পর্যন্ত কত কয়েক দশকে যদি আপনারা বলতে পারেন, 1 দশক 2 দশকে কেউ প্রকাশ্যে কোনো সফরে কিংবা অফিসিয়ালে মিট করেছে কিনা, খুব খুব সামান্য পরিমাণ আছে কিনা যায় না, 2-1 জন গোপনে করেছে, তাও সেটা গোপনে রাখার কথা চেষ্টা করেছে। তো আমার কাছে মনে হয় না এগুলো শুধুমাত্র মিথস্ক্রিয়া হতে পারে, নাথিং বাট মোর এই বিষয়টা। মানে গোপনে হয়েছে, এটা অনেকটা আপনিও বলছেন। দেখেন ভারতের সাথে যে সম্পর্কটা, হয়েছে কিনা এটা মিডিয়াতে এসেছে তার অসুস্থ অবস্থায় তারা জামাতে আমিরকে দেখতেছে, এবং সেখানে বলা হয়েছে যে আপনারা যদি সেকেন্ড টাইম কখনো আসেন তাহলে অবশ্যই অফিসিয়াল সফরে আসতে হবে। ভারত কিন্তু গত যে আওয়ামী লীগ আমলে ভারত কিন্তু আওয়ামী লীগকে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে যে আপনারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা গভর্নমেন্ট চালান। যার ফলে আমরা দেখেছি যে নির্বাচনের আগ মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনিও ঢাকায় এসে তিনিও কিন্তু এই ইলেকশনে এই প্রক্রিয়াতে একটা ইন্টারফেয়ার করেছেন জোরপূর্বক। এইচ.এম. এরশাদকে, হোসেন মোহাম্মদ এরশাদকে তাকে নির্বাচনে একবার উনি বলেন যে আমি যদি নির্বাচনে যাই তাহলে আমার মুখে লোকজন থুতু দিবে, আবার বলে না গেলে থুতু দিবে। ওনার কিন্তু ডায়লগ চেঞ্জ করতে হয়েছে। তো তাদের কিন্তু প্রভাব কিন্তু আমরা দেখেছি, যা ওনাদের মানে ভারতের সম্পর্কটা ছিল ভারতের সাথে আমাদের সরকারের মানে আওয়ামী লীগের সাথে আর কি, তৎকালীন আওয়ামী লীগের সাথে সম্পর্কটা ছিল, আমাদের জনগণের সাথে সম্পর্কটা ছিল না। এটা কি আসলে মেটানো যাবে জনগণের সাথে? যার ফলে যেটা হয়েছে যে আমরা যে 15, 16, 17 বছরের যে জিনিসগুলো আমরা দেখেছি, দেখতে দেখতে আমরা আমাদের যে প্রজন্ম, ধরেন যার তখন 10 বছর বয়স, 17 বছর বয়স, আর আরো এখন 2, তার এখন কিন্তু কত প্রায় 30 বছর হয়ে গেছে। তার মানে এই একটা দুইটা প্রজন্ম কিন্তু তারা দেখেছে, এবং যারা আরো সিনিয়র 50, 60 যারা, তারাও কিন্তু এই 17 বছরে তারা কিন্তু মোটামুটি ভারত কেন্দ্রিক একটা সেন্টিমেন্ট কিন্তু আমাদের মগজের মধ্যে কিন্তু গেঁথে গেছে। যার ফলে এবং 5 তারিখের পরে শেখ হাসিনা যখন ভারতে গিয়ে উনি চলে গেলেন, নির্বাসিত হলেন, পালালেন যাই বলি, এবং তাকে আবার তারা আশ্রয় দিয়ে তাকে আবার এই আওয়ামী লীগের লোকজন ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। তো সবকিছু মিলে ওই যে আপনার এই যে এই প্রজন্মের যে মাইন্ডসেট, এটা থেকে সহজে বের হতে পারবে কিনা আমার মনে হয় না যে এটা খুব সহজে হবে, এবং এতে সময় লাগবে। ভারতের যে প্রতি যে সেন্টিমেন্টটা আমাদের, এটা চেঞ্জ হতে কিন্তু অনেক সময় লাগবে। সেই জায়গায় হচ্ছে এই যে বারবারই সবাই বলছে যে দুই দেশের প্রধানমন্ত্রী কথা বলে সমস্যা যেমন সমাধান হবে, এবং একই সাথে ভারতের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কের দূরত্ব সেইটি আসলে ঘোচানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেইটি আসলে কিভাবে আমরা এখন এটা ওই যেটা এখন হেড অফ দ্য স্টেট যারা আছেন, সরকার প্রধানরা, তারা আস্তে আস্তে যদি তারা যে নিজেদের মধ্যে তারা তো বুঝতেই পারছেন, যার যার দেশের মনোভাব তো তাদের জানা আছে, তারা সেই ক্ষেত্রে সেই সব বিষয়গুলো ডায়লগ করে করে আস্তে আস্তে, বিশেষ করে সেক্রেটারি পর্যায়ে আগে আলাপ করতে পারেন বা দলীয় পর্যায়ে আলাপ করতে পারেন, তারপরে এভাবে বিভিন্ন পর্যায়ে করে করে আস্তে একটা পর্যায়ে গিয়ে তারা দলীয় প্রধানরা এই বিষয়ে আস্তে আস্তে যার যেটা প্রয়োজন, বিশেষ করে আমদানি রপ্তানি বা যেই সমস্যাগুলো আছে বা পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, আসলে সম্পর্কটা হতে হবে প্রো পিপল, তাই না, জনগণের প্রতি। কিন্তু সেই জায়গায় সম্পর্কটা হয়ে গেছে আপনার দলের সাথে। তো যার ফলে এটার এখন সেটার ভুক্তভোগী এখন কে? ভারত। বাংলাদেশ তো ইদানিং আপনার যা ভিসা টিসা শুরু করে দিয়েছে, যাচ্ছে কিছু। তো সেই জায়গাটায় আসলে প্রতিবেশী তো, এটা তো আসলে অনেকে বলছে যে চীনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গেলেন তখনই খুব তড়িঘড়ি করে এই কাজটা করেছে, মানে মানুষকে একটু আকৃষ্ট করার জন্য। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশ যখন চীন বা অন্য কোনো, মানে বিশেষ করে ভারত যখন মনে করবে যে এই কাজটা, সরকারের এই কাজটা আমাদের দেশের বিপক্ষে যাচ্ছে, বা তখন তারা দৃষ্টি ফেরানোর জন্য তারা কিন্তু কিছু অ্যাক্টিভিটিস করবে বাংলাদেশে, হয়তো কোথাও কোনো কিছু করবে বা এই সেই।
নানান ধরনের তারা কাজ টাজ করে দৃষ্টিটা তাদের দিকে নিতে চায় সবসময়। ইভেন হয়তো দেখবেন যে সীমান্তে একজনের লাশ ফেলে দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু তারা অহরহ করে। আপনি যদি এগুলো দেখেন, দিন তারিখ দিয়ে দেখেন, আপনি দেখবেন যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তারা চায় যে ওইদিকে চীনে কি হচ্ছে সেই দিকে দৃষ্টি না থাকুক, আমার এদিকে দৃষ্টি দাও, আমি যে একটা এত বড় দেশ আসছি আমার দিকে আগে। সেই জায়গায় কিন্তু কূটনৈতিক যে সম্পর্কের বিষয়টি আমরা যদি একটু আসতেই চাই সাদাত হোসেন সেলিম আপনার কাছে, যে সামনের দিনগুলোতে কি আসলে আমরা এই সম্পর্কের কোনো পরিবর্তন দেখতে পাবো কিনা, নাকি আসলে জটিলতা আরো বাড়বে? না, আমরা আশা করছি পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ভারত উপলব্ধি করতে পারবে যে আসলে বাংলাদেশ তার জন্য কতটা প্রয়োজনীয়। এই অলরেডি কারণে সেলিম ভাই, অলরেডি কিন্তু ভারতের যেই বিভিন্ন পত্রিকা সম্পাদকীয় তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু লিখছে যে ভুল ছিল বা এই সরকারের সাথে নেগোসিয়েশন করা উচিত এবং শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া তাদের ভুল ছিল, এগুলো কিন্তু তারা সমালোচনা না, এগুলো করছে, চলছে। যেটা আগে করতো না। ভারতীয় রাজনীতিবিদরা মোটামুটি থিঙ্ক ট্যাঙ্করা এগুলো সমালোচনা করছে। পাশাপাশি আজকে ভারতের রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের একজন প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে, তিনি প্রশ্নটা এড়িয়ে গেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত উনি বিস্তারিত জানতে চেয়েছে, কিন্তু উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন। এখন দেখুন, আপনার বাণিজ্যের একটা বড় ধরনের ঘাটতি আছে। আমরা যদি সেখানে তাদের থেকে 10 টাকা মানে আমদানি করি, তার বিপরীতে রপ্তানি করি 1 টাকা। 1 টাকা 1.5 টাকা। আচ্ছা, চিকিৎসাতে তারা শতভাগ তারা মানে তারা আমরা তাদের উপর আমরা dependent। তাদের উপর নির্ভরশীল বলেন, অথবা আমরা সেখানে চিকিৎসা করতে চাই। কোনো ভারতীয় বাংলাদেশ চিকিৎসা করতে যায় না। তারপর বেড়াতে যায় যে ভারতীয় বাংলাদেশিরা, প্রচুর ভারতীয়রা মানে ভারতে বেড়াতে যায়, কেনাকাটা করে, প্রচুর অর্থ ব্যয় করে। সেক্ষেত্রে কিন্তু কোনো ভারতীয় বাংলাদেশে বেড়াতে আসে না, পরিসংখ্যান খুব একটা নাই সেই রকম। এটা সম্পূর্ণ একটা একতরফা। ভারতের বিশাল বিশাল, কলকাতার বিশাল বিশাল এলাকা পুরো বাংলাদেশিদের উপর নির্ভরশীল। সেসব এলাকা একদম একদম মানে মরে গিয়েছে তারা, তাদের মধ্যে এটা এক ধরনের হাহাকার। তো ভারতের অর্থনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে বাংলাদেশিদের একটা বিরাট অবদান আছে। তারপর ছড়িয়ে ছিটিয়ে ভারতের বিভিন্ন মানে চিকিৎসা কেন্দ্রে বাংলাদেশিরা যায়, সেখানে চেন্নাইতে বলেন, কলকাতায় বলেন, দিল্লিতে বলেন, বোম্বে বলেন, সেখানে চিকিৎসার জন্য যান। ইদানিং হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সেখানেও বাংলাদেশিরা যাচ্ছে। তো খরচটা তো বাংলাদেশিদের হচ্ছে, বাংলাদেশিরা সেখানে বৈদেশিক মুদ্রাটা ব্যয় করছেন, কেনাকাটাতে বৈদেশিক মুদ্রা ব্যয় করছে, সে তুলনায় বিশাল একটা ঘাটতি আছে। এটা ভারতের অর্থনীতির জন্য ইতিবাচক, ভারত এটা উপলব্ধি করছে। আর যেহেতু ভারত মানে বিরাট প্রতিবেশী, বাংলাদেশিদের আপনার গন্তব্যর প্রথম পছন্দ ভারত, সম্পর্কের যাই হোক, সেসব বিবেচনা করে হয়তো ভারতেরকেই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ তো ভারতের প্রশ্নে এক ধরনের স্ট্যান্ড নিয়েছে। আপনার তারা হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে এবং পরবর্তীকালে হাসিনা সেখানে প্রেস কনফারেন্স করার ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট। পরবর্তীকালে ভারতই কিন্তু এগিয়ে এসছে। ভারতের পররাষ্ট্র নীতি থেকে তারা হয়তো কিছুটা সরে এসে তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ভারত সফর করুক। তারা দ্বিতীয়বারের মতো তারা দাওয়াত দিয়েছে। এবং আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শোনা যাচ্ছে যে মানে যেটা বোঝা যাচ্ছে যে এটা সবার সম্ভাবনা আছে। আমরা এটার বিপক্ষে নই। আমরা মনে করি যে আলোচনার ভিত্তিতে আমাদের যে প্রাপ্য অনেকগুলো বিষয় আছে, আপনার তিস্তার পানি বন্টন, ফারাক্কার পানি বন্টন সহ সীমান্ত হত্যা ইত্যাদি বাণিজ্যিক ভারসাম্য, এইসব ব্যাপারে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে পারে। কারণ ভারতের অতীতে আমরা দেখেছি ভারত আমাদেরকে যে লোন দেওয়ার কথা বলেছে সে লোন যথাসময়ে দিতে পারে নাই, অর্থাৎ ভারতের সামর্থ্য নাই। কিন্তু তারপরও ভারত থেকে আমাদের মানে ট্রেনের বগি আমদানি হতে আরম্ভ করে অনেক কিছু আমদানি করতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মাঝে মাঝে আমদানি করতে হয়। সেসব বিবেচনা করে আমার মনে হয় সম্পর্কের যে বরফ গলানোর উদ্যোগটা ভারতের পক্ষ থেকে নিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে হয়তো সেটা ইতিবাচকভাবে গ্রহণ করবে। আমরা আসলে সেটাই চাই যে ইতিবাচক সম্পর্কে যেন সবার সাথে থাকুক, তবে সবার আগে বাংলাদেশ, সেটাই আসলে হওয়া উচিত।